ওকে, তো আমরা এবার যেটা দেখব, নেক্সট যে পার্টটা আমরা স্টার্ট করছি, তো আমাদের কাছে যে হাউস প্রপার্টির ইনকাম আমরা ক্যালকুলেট করব, তো সেটা আগে দেখতে হবে সেটা আমাদের কী ধরনের হাউস প্রপার্টি। ইনকাম ট্যাক্সে হাউস প্রপার্টিকে দুটো পার্টে ক্লাসিফাই করা হয়েছে। একটাকে আমরা বলছি লেট আউট হাউস, আর আরেকটাকে আমরা বলে থাকি সেলফ অকিউপাইড হাউস। লেট আউট হাউস কাকে বলবো? যে হাউসটাকে আমরা রেন্টে দেবো, ভাড়ায় দেবো, ঠিক আছে, এবং ওখান থেকে আমাদের একটা রেন্টাল ইনকাম হচ্ছে, তো সেটাকে আমরা বলবো কি লেট আউট হাউস প্রপার্টি। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লেট আউট হাউস প্রপার্টি রিলেটেডই ডেটা শিখবো, ঠিক আছে। সেলফ অকুপাইড এখন শিখছি না। সেলফ অকুপাইড মানে যেখানে আমরা নিজেরা থাকছি, যেমন আমরা নিজেদের বাড়িতে আমরা রেসিডেন্ট ফর্মে থাকি, নিজেরা আছি, তো এটাকে আমরা বলি সেলফ অকুপাইড হাউস। কিন্তু যদি আমরা বাড়ি ভাড়া দিয়ে দিই তো সেটাকে আমরা বলে থাকি লেট আউট হাউস প্রপার্টি। এখন ইনকাম ট্যাক্সে এর ভ্যালুয়েশন কিভাবে হবে, তো তার জন্য আমরা শিখব কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম আ লেট আউট প্রপার্টি, হাউস প্রপার্টি। তো একবার স্ট্রাকচারটা দেখে নেওয়া যাক। পার্টিকুলার, দেন এখানে অ্যামাউন্ট দুটো কলাম হবে। তো ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু, ইন শর্ট জিএভি, গ্রস অ্যানুয়াল ভ্যালু আন্ডার সেকশন 23 সাবসেকশন 1 যা হবে লিখলাম, লেস এর থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই দ্য ওনার ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার। এটাকে মাইনাস করে দিলে যেটা আসবে সেটাকে আমরা বলবো নেট অ্যানুয়াল ভ্যালু, ন্যাভ। তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই দ্য ওনার ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার যদি মাইনাস করে দিই, যেটা রেজাল্ট পাবো সেটাকে বলবো নেট অ্যানুয়াল ভ্যালু, ইন শর্ট ন্যাভ। সেকশন কত? 23(1), সেকশন 23 সাবসেকশন 1 ক্লজ এ, এটা যার রেজাল্ট আসলো এটা। এর থেকে আমরা লেস করতে পারবো ডিডাকশান আন্ডার সেকশন 24। এর আন্ডারে আমরা দুটো ডিডাকশান পাবো, স্ট্যান্ডার্ড ডিডাকশান আন্ডার সেকশন 24 সাবসেকশন এ 30% অফ ন্যাভ। এই যে ন্যাভ বেরোলো, এই যে ন্যাভ বেরোবে এর 30% নেবো, যা হবে সেটা। আর ইন্টারেস্ট অন লোন ফর হাউস আন্ডার সেকশন 24 সাবসেকশন বি, বাড়ি বানানোর জন্য বা বাড়িকে কনস্ট্রাক্ট করার জন্য বা কেনার জন্য যদি আমরা কোনো লোন নিয়ে থাকি তার উপর যারা যে ইন্টারেস্ট হবে সেইটা আমরা এই সেকশনে ছাড় পেয়ে যাবো, ঠিক আছে। এই সেকশনে আমরা কী পাবো? ডিডাকশান। তো এটা খুবই পপুলার একটা সেকশন, ঠিক আছে। তো দেখ এখানে আমরা যেটা বললাম কিছু ডেটা তো বুঝলাম, বাট কিছু ডেটা হয়তো বুঝলাম না। তো এটাকে বুঝতে গেলে আরও অনেক ডেপথে গিয়ে আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। তো স্টেপ বাই স্টেপ আমি বলছি, একটু প্রত্যেকে দেখো, ঠিক আছে। ফার্স্টে আমরা বলছি দেখ নোট অন গ্রস অ্যানুয়াল ভ্যালু। গ্রস অ্যানুয়াল ভ্যালু কী বলছে? দেখ, ট্যাক্স আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইজ নট আ ট্যাক্স আপন রেন্ট অফ আ প্রপার্টি। দ্যাট মিনস বলছে যে ইনকাম ট্যাক্সের কাছে যে আমরা হাউস প্রপার্টি থেকে রেন্ট বলছি, তো এটা মানে এই না যে অ্যাকচুয়ালি আমি কী রেন্ট নিচ্ছি, সেটা না কিন্তু। তাহলে কি রেন্ট মানে এখানে বলছে প্রপার্টি ইজ ট্যাক্সড অন ক্যাপাসিটি অফ আ বিল্ডিং টু ইল্ড ইনকাম। মানে একটা বিল্ডিং যে ইনকাম অফার করে, ইল্ড মানে এখানে অফার করা। একটা বিল্ডিংয়ে তো একটা ক্যাপাসিটি থাকে, তো সে যে ইনকামটা অফার করে সেটাকে আমরা বলবো রেন্টাল ইনকাম, ঠিক আছে। দ্য স্ট্যান্ডার্ড সিলেক্টেড অ্যাজ ইনকাম টু বি ট্যাক্সড অন ইজ অ্যানুয়াল ভ্যালু। তো যেটা স্ট্যান্ডার্ড সিলেকশন হয় সেটাকে আমরা বলি অ্যানুয়াল ভ্যালু, ঠিক আছে। তো এবার এই যে গ্রস অ্যানুয়াল ভ্যালু বলেছে, গ্রস অ্যানুয়াল ভ্যালু কী করে ডিটারমাইন করব সেটা একটা ছোট্ট টেবিল ফর্মে দেওয়া হয়েছে। এটা প্রথমে একটু হার্ড ফিল হবে, মনে হবে যেন এতগুলো স্টেপস কী করে এক্সামে নামাবো, এক্সামে মনে রাখবো, বাট ট্রাস্ট মি এটা ভেরি ইজি, কিচ্ছু নেই এতে, খুবই ইজি। অ্যান্ড ক্লাসে রেডি হয়ে যাবে বা প্র্যাকটিসের মাধ্যমে এটা পুরো রেডি হয়ে যাবে, কোনো ভয়ের ব্যাপার নেই যে এটা এত কী আছে, খালি একটু ম্যাটার্সগুলোকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা কর। ডিটারমিনেশন অফ গ্রস অ্যানুয়াল ভ্যালু, কী করে আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালু ফাইন্ড আউট করব? দেখ এটা কিছু স্টেপসের মধ্যে দিয়ে আমি দিয়েছি, ঠিক আছে। ডিফারেন্ট অথাররা ডিফারেন্ট ওয়ে ইউজ করেছে, বাট আমি তোদেরকে যে স্টেপটা দিচ্ছি এই স্টেপে করবি, প্রতিটা সামই তোর কারেক্ট হবে, অ্যান্ড প্রতিটা সামই তোর বইয়ের আনসারের সাথেও ম্যাচ করবে। তো ডিফারেন্ট বুকসের সাথে এই অথার ওই রকম করেছে, ওই অথার ওই রকম করেছে, এটা তোকে করতে হবে না, ঠিক আছে। পুরো আমার এই স্টেপটাকেই ফলো কর, এটা ভেরি ইজি ওয়ে। স্টেপ 1,
কি বলছে দেখ, বলছে ফাইন্ড আউট এক্সপেক্টেড রিজনেবল রেন্ট ইআরআর অফ দ্য প্রপার্টি। যে প্রপার্টি আছে তার এক্সপেক্টেড রিজনেবল রেন্ট আমাকে ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে। তাহলে ইআরআর ফাইন্ড আউট করতে গেলে কি করতে হবে বলেছে, বলছে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু নেবো। দেখ এখানে ছিল এটা অ্যানুয়াল ভ্যালু, এর সাথে মিউনিসিপ্যাল ভ্যালুকে গুলিয়ে ফেলবি না। গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু নেবো, ইন শর্ট জিএমভি, অর ফেয়ার রেন্ট নেবো, মানে মার্কেট রেন্ট। ফেয়ার রেন্ট মানে এই দুটো ভ্যালুর মধ্যে, জিএমভি আর ফেয়ার রেন্ট, এই দুটো ভ্যালুর মধ্যে যে ভ্যালুটা হায়ার হবে। দাদা গ্রস, স্যার গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু কোথা থেকে পাবো? মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে প্রতিটা প্রপার্টিরই ভ্যালুয়েশন থাকে, তো সেখান থেকে কালেক্ট করে নেব। মিউনিসিপ্যাল অথরিটির কাছে ডেটা থাকবে। আমরা এটা সম্পর্কে একটু পরে আমরা স্টাডি করছি, ডিটেলস আমি দিয়েছি। গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্ট যেটা থাকবে, ফেয়ার রেন্ট মানে মার্কেট রেন্ট, ওই প্রপার্টির মার্কেট রেন্ট কী আছে, এই দুটো ভ্যালুর মধ্যে যেটা হায়ার হবে সেটা নেব। এবার স্ট্যান্ডার্ড রেন্ট একটা রেন্ট হয়, যেখানে কি হয়, যখন ল্যান্ডলর্ড অ্যান্ড টেনেন্ট কি হয়, রেন্ট ফিক্সড করতে পারে না বা কোনো প্রবলেম হয়, তখন তারা কি করে, স্ট্যান্ডার্ড রেন্ট কন্ট্রোল অথরিটির কাছে, ফার্স্টে তারা কোর্টে অ্যাপিল করতে পারে, কোর্ট স্ট্যান্ডার্ড রেন্ট কন্ট্রোল অথরিটির কাছে রেফার করে দেয়। তো ওদের এটা গভর্নমেন্টেরই একটা ডিপার্টমেন্ট বলতে পারিস, ঠিক আছে। স্ট্যান্ডার্ড রেন্ট কন্ট্রোল অ্যাক্ট আছে আমাদের এতে, তো সেই অথরিটির লোকেরা এসে তোর ভ্যালুয়েশন করে দেবে, যে বলবে হ্যাঁ এই প্রপার্টির ম্যাক্সিমাম রেন্ট এত হতে পারে, বাট তার ওপর যাবে না, ঠিক আছে। তাহলে আমরা কি বলছি দেখ, স্ট্যান্ডার্ড রেন্ট হচ্ছে ম্যাক্সিমাম রেন্ট বলতে পারিস, যেটা ডিটারমাইন্ড বাই স্ট্যান্ডার্ড রেন্ট কন্ট্রোল অথরিটি। তো এখানে দেখ গ্রস অ্যানুয়াল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট দুটোর মধ্যে যেটা হায়ার হবে সেটা নেব, আর ম্যাক্সিমাম টু স্ট্যান্ডার্ড রেন্ট মানে হায়ার নেব, আর এই স্ট্যান্ডার্ড রেন্ট আছে, এই হায়ার অ্যান্ড স্ট্যান্ডার্ড রেন্টের মধ্যে দুটোর মধ্যে যেটা লোয়ার হবে সেটা নেব। মনে থাকবে? তাহলে কি আসলো না, গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, ফেয়ার রেন্ট হুইচ এভার ইজ হায়ার অ্যান্ড কম্পেয়ার টু স্ট্যান্ডার্ড রেন্ট হুইচ এভার ইজ লোয়ার। এই যে ল্যাঙ্গুয়েজগুলো বলছি এগুলো মনে রাখতে হবে, এক্সামে লিখতে হবে। তাহলে এইগুলোর মধ্যে যেটা হবে সেটাকে আমরা নেব, নিলে আমরা পেয়ে যাবো ইআরআর, এক্সপেক্টেড রিজনেবল রেন্ট। এটা গেল স্টেপ 1। স্টেপ 2 কি? স্টেপ 2 বলছে রেন্ট রিসিভ যেটা হবে অর রিসিভেবল যেটা হবে আফটার ডিডাক্টিং আনরিয়েলাইজড রেন্ট। আনরিয়েলাইজড রেন্ট মানে যে রেন্টটাকে আমরা রিয়েলাইজ করতে পারিনি, টেনেন্ট দেয়নি আমাদের রেন্ট, ভাড়া ছিল, টেনেন্ট ছিল 2 মাস 3 মাস 4 মাস ছিল, বাট ও সামহাউ আমাকে পেমেন্ট করেনি। এটা না যে ও পেমেন্ট করে দেবে, তাহলে তো এটা আউটস্ট্যান্ডিং রেন্ট হয়ে গেল, এটা আনরিয়েলাইজড রেন্ট। আমি টেনেন্টের থেকে রেন্ট কালেক্ট করার জন্য অনেক স্ট্রাগল করেছি, লিগ্যাল স্টেপস নিয়েছি, ঠিক আছে, বাট আমি কিন্তু কোনোভাবে ওটাকে রিয়েলাইজ করতে পারিনি, ওই জন্যই এর নাম দেওয়া হচ্ছে আনরিয়েলাইজড রেন্ট। টেনেন্ট বলেছে যা করার করে নাও, আমি তোমাকে রেন্ট দেবো না, তো এটাকে আমরা বলছি আনরিয়েলাইজড রেন্ট। তো বলছে রেন্ট রিসিভেবল বা রিসিভড যা হবে, দেখ এখানে অলওয়েজ 12 মান্থসের রেন্ট নিতে হবে। আমি যখন সাম করাবো একদম ইজি লাগবে, এখন জাস্ট ম্যাটার্সগুলোকে জাস্ট একবার মাইন্ডে নে। রেন্ট রিসিভড অর রিসিভেবল আফটার ডিডাক্টিং আনরিয়েলাইজড রেন্ট, দেখ ডিডাক্টিং করবো যখন আফটার মানে লেস করব। সাপোজ ধর 5000 করে রেন্ট পার মান্থ, তাহলে 12 মাসের রেন্ট কত হবে, 60,000। ধরে নে তার মধ্যে থেকে আমার 10,000 রেন্ট আছে আনরিয়েলাইজড রেন্ট, তাহলে এই 10,000 যে রেন্ট আছে সেটাকে আমরা মাইনাস করে দেবো। তাহলে 60,000 মাইনাস আনরিয়েলাইজড রেন্ট 10,000, মাইনাস করলে কত, 50,000। তো ওইটাই আমরা নেব, ঠিক আছে। সামের মধ্যে লস ডিউ টু ভ্যাকেন্সি দেবে, যে টেনেন্ট উঠে গেছে, রুম 2 মাস ভ্যাকেন্ট পড়েছিল, সেখানে আমার লস হচ্ছে, সেটাকে মাইনাস করবো না, ওই জন্য লেখা হচ্ছে একবার বিফোর ডিডাক্টিং লস ডিউ টু ভ্যাকেন্সি, এলডিভি ইন শর্ট। তো আমরা রেন্ট 12 মাসের 12 মান্থসের রেন্ট নেব, নেওয়ার পর সেখান থেকে আমরা মাইনাস করে দেবো আনরিয়েলাইজড রেন্ট, ঠিক আছে। তো যে রেজাল্টটা আসবে সেটাকে আমরা বলবো, যে রেজাল্টটা আসবে সেটা আমরা একটা স্টেপ 2 নাম দিচ্ছি, ঠিক আছে, স্টেপ 2। তাহলে স্টেপ 1-এর যে নাম আছে সেটা হচ্ছে ইআরআর, আর স্টেপ 2 যেটা আছে তার যে নামটা দিই সেটার নাম হচ্ছে আমাদের এআরআর, ঠিক আছে। এআরআর মানে অ্যাকচুয়াল রেন্ট রিসিভেবল, অ্যাকচুয়াল রেন্ট রিসিভেবল, এক্সপেক্টেড রেন্ট রিসিভেবল, অ্যাকচুয়াল রেন্ট রিসিভেবল, ঠিক আছে। স্টেপ 3-তে কী হবে না, স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 যেটা আগে বার করলাম দুটোর মধ্যে যেটা হায়ার ভ্যালু হবে, তো সেই হায়ার ভ্যালুটাকে আমরা নেব, ওটা হচ্ছে স্টেপ 3 ভ্যালু। দেন এবার দেখবো আমাদের
লস কত আছে। স্টেপ নাম্বার 4 হচ্ছে লসের অ্যামাউন্ট অ্যাসার্টেন করা। আর স্টেপ 5 যেটা হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু, যেটার জন্য আমরা ফাইন্ড আউট করছি, সেটা হচ্ছে স্টেপ 3 মাইনাস স্টেপ 4। স্টেপ 3 মাইনাস স্টেপ 4 করলে হয়ে গেল গ্রস অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, এবার দেখ এখানে একটু ডিটেলস দেওয়া হয়েছে। স্টেপ 1 বলছে দেখ এক্সপেক্টেড রিজনেবল রেন্ট কি। বলছে এক্সপেক্টেড রিজনেবল রেন্ট ইজ ডিমড টু বি দ্য সাম অফ ফর হুইচ দ্য প্রপার্টি মাইট বি রিজনেবলি এক্সপেক্টেড টু বি লেট আউট ফর দ্য ইয়ার। মানে প্রপার্টিটাকে এক্সপেক্ট করা হচ্ছে যে এই প্রপার্টিটাকে আমরা এততে রেন্টে দিতে পারি ইয়ারলি। ভ্যালু অফ দ্য প্রপার্টি ইজ ফিক্সড বাই মিউনিসিপ্যালিটি। বললাম না ভ্যালুয়েশনে এক্সপেক্টেড রিজনেবল রেন্ট যখন আমরা করতে যাবো আমরা মিউনিসিপ্যালিটির কাছে ভ্যালুয়েশন পাবো। তো বলছে দেখ ভ্যালু অফ প্রপার্টি ইজ ফিক্সড বাই মিউনিসিপ্যালিটি বাই সার্ভেইং রেন্ট অফ সিমিলার প্রপার্টিজ ইন দ্য সেম লোকালিটি। ওই সেম লোকালিটিতে এর প্রপার্টি রেন্ট কেমন হতে পারে, পসিবল রেন্ট, সেটা মিউনিসিপ্যালিটি সার্ভে করে দিয়ে ডেটা তোকে দিয়ে দিতে পারে। এক্সপেক্টেড রিজনেবল রেন্ট ক্যান বি ডিটারমাইন্ড বাই টেকিং দ্য ফলোয়িং কন্ডিশন, যেটা আমরা আগেও পড়ে এসেছি। দেখ গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু অফ দ্য প্রপার্টি জিএমভি অর ফেয়ার রেন্ট, দুটোর মধ্যে যেটা হায়ার, অ্যান্ড কম্পেয়ার টু স্ট্যান্ডার্ড রেন্ট অ্যাজ পার স্ট্যান্ডার্ড রেন্ট কন্ট্রোল অথরিটি হুইচ এভার ইজ লোয়ার। তাহলে ইআরআর কী হয়ে গেল না, সি অর ডি দুটোর মধ্যে এটা লোয়ার হবে, কেন ওর থেকে তো বেশি দিতে পারবে না। ঠিক আছে, এরপর দেখ গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, যেটা আমরা এখানে পড়লাম, এই যে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, এটা কী বলছে দেখ এই গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু তোকে কর্পোরেশন দিয়ে দেবে, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন দিয়ে দেবে। ঠিক আছে, কী বলছে দেখ ফর কালেক্টিং মিউনিসিপ্যাল ট্যাক্সেস লোকাল অথরিটিজ মেক আপ পিরিয়ডিক্যাল সার্ভে অফ অল বিল্ডিংস ইন দেয়ার জুরিসডিকশন। Such value may be taken as strong evidence to check the capacity of building. তাহলে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু আমরা কার থেকে পাবো না, আমরা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছ থেকেই পেয়ে যাব। দাদা আমি গেলে দিয়ে দেবে, হ্যাঁ তুইও গেলে দিয়ে দেবে। তো জমির ভ্যালুয়েশনস ওদের কাছে থাকবে। কেন থাকে ওদের জমির ভ্যালুয়েশন? কারণ কি এই যে মিউনিসিপ্যাল ট্যাক্স কালেক্ট করার জন্য লোকাল অথরিটিরা সার্ভে করে এই ডেটাটাকে রেডি রাখে। ঠিক আছে, এইখানে যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফটা আমি এখন ডিসকাস করছি না, এটা আমি পরে ডিসকাস করব। ফেয়ার রেন্ট কি দাদা, এই যেখানে বললো ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট মানে হচ্ছে রিজনেবল মার্কেট রেন্ট, ব্যাস সিম্পল, রিজনেবল মার্কেট রেন্ট, যে কত এটা হতে পারে, প্রপার্টি ভাড়া কত হতে পারে মার্কেট রেন্টে। দেখ মিউনিসিপ্যালিটির অ্যাকর্ডিং ধরে নে ভাড়া হচ্ছে সাপোজ 5000, আর ফেয়ার রেন্ট বলছে যে এর ফেয়ার রেন্ট হওয়া উচিত কত, 4500 পার মান্থ। ঠিক আছে, তো 5000 অ্যান্ড 4500 দুটোর মধ্যে যেটা হায়ার ভ্যালু হবে, ইনকাম ট্যাক্স বলছে হায়ার ভ্যালু হবে, হুইচ এভার ইজ হায়ার, তো কত 5000। এবার স্ট্যান্ডার্ড রেন্ট কন্ট্রোল অথরিটি বলে দিয়েছে ম্যাক্সিমাম, আমরা যেটা বলে দেবো ওটাই হবে রেন্ট, ম্যাক্সিমাম রেন্ট এটাই হবে। তো এবার ধর ওরা আসলো এসে সার্ভে করে বললো না এই প্রপার্টির তো রেন্ট 4000 হওয়া উচিত, তো ওরা রিপোর্ট দিয়ে দিল 4000, তাহলে 4000-এর ওপর নিতে পারবো না। তাহলে এটা কত ছিল 5000, এটা কত ছিল 4500, দুটোর মধ্যে কোনটা হায়ার 5000, অ্যান্ড ওরা বলে দিল ম্যাক্সিমাম 4000 হবে, তাহলে 5000 অ্যান্ড 4000 দুটোর মধ্যে কোনটা লোয়ার 4000, তাহলে আমরা 4000কে নেব ইআরআর, এক্সপেক্টেড রিজনেবল রেন্ট। Safe.